আপনাকে যদি বলি যে বাক স্বাধীনতা এটা আপনার অধিকার নয়, এটা একটা সুবিধা দিচ্ছে আপনাকে, কতিপয় ব্যক্তিকে আমি এই সুবিধাটা দিব, তাহলে কেমন লাগবে শুনতে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরকম একটা কাজই করতেছে। তারা কোটাকে একটা ফ্যাসিলিটি ভাবে নিছে। এই যে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আন্দোলন চলতেছে 9 দফা দাবিতে, সকল শিক্ষার্থী, সকল রাজনৈতিক সংগঠন, যত ক্লাব আছে সবাই এখানে, তারপর যত জেলা অ্যাসোসিয়েশন আছে সবাই একাত্মতা প্রকাশ করতেছে। আসলে এই মেইন যে দুইটা দাবি, একটা হচ্ছে পোষ্য কোটা বাদ দিতে হবে, টোটালি একদম বিলোপ করতে হবে, এবং আবেদন ফি 1000 টাকার জায়গায় সেটা 200 টাকা করতে হবে। এটা কতখানি যৌক্তিক এবং এর ভেতরের ইস্যুগুলোকে আমার মনে হয় যে স্টুডেন্টদের এটা জানা উচিত। তো বিস্তারিত শুরু করা যাক। দেখেন যে এই যখন আমরা কোটার কথা বলতেছি, কোটা কিন্তু একটা অধিকার, বাক স্বাধীনতা যেরকম অধিকার, কোটাও একটা অধিকার, কিন্তু এটাকে আমরা অনেক ফ্যাসিলিটিস ভাবি। এই বেসিক জিনিসটা অনেকের ক্লিয়ার না থাকার কারণে মানে অনেকে কোন জায়গায় কোটার দরকার, কোন জায়গায় কোটার দরকার না এটা বুঝতে পারে না। কোটা কিভাবে অধিকার? কোটা হচ্ছে সুবিধা বঞ্চিত যারা আছে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের অধিকার। এই যে আপনি যখন ধরেন চাকরিতে কম্পিটিশন করতেছেন বা উচ্চশিক্ষায় কম্পিটিশন করতেছেন, তখন আপনি যাদের সাথে কম্পিটিশন করতেছেন সবার যেন লেভেল প্লেয়িং ফিল্ড হয়, সেটা যখন রাষ্ট্র নিশ্চিত করতে পারে না, তখন বলে যে যার জন্য আমি নিশ্চিত করতে পারি নাই তার জন্য কোটা। যেরকম প্রতিবন্ধীদের জন্য, তারা যে জার্নিতে এসে আপনার সাথে বিশ্ববিদ্যালয়ে কম্পিটিশন করতেছে, আপনি সেম জার্নিতে যেতে পারেন নাই, আপনি স্কুলে গেছেন, কোচিংয়ে গেছেন, কলেজে গেছেন, খুব সহজে চলাফেরা করতে পারছেন, কিন্তু তাদের স্ট্রাগলটা ভিন্ন ছিল, তারা কিন্তু সেম সুবিধা পায় নাই। তো তাদের জন্য রাষ্ট্র বললো যে দেখো তোমার সাথে এটা বেইনসাফি হবে, তোমাকে আমি কোটা দিচ্ছি যে তোমার রিজার্ভ কিছু সিট আছে। তারপরে ধরেন আদিবাসীদের জন্য এরকম হইতে পারে যে তুমি দুর্গম এলাকায় বাস করছো, তোমাকে আমি চিকিৎসা সেবা, শিক্ষা, এই যথাযথ সুবিধাগুলো আমি তোমাকে দিতে পারি নাই, তো যখন দিতে পারি নাই তখন তোমাকে আমি এই সুবিধাটা দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা যে অনেকে বলি ইকুয়ালিটি, আসলে ইকুয়ালিটি একটা ভাওতাবাজি। আমাদের দরকার ইকুইটি, অর্থাৎ সাম্য, যার যতখানি দরকার তাকে ততখানি দিব, সবাইকে সমান দেওয়ার দরকার নাই। যার বেশি আছে সেও যতখানি পেলো, যার নাই সেও ততখানি পেলো, এটা ইকুয়ালিটি না, আমরা সাম্যের একটা রাষ্ট্র চাই। তো ইকুইটিতে বিশ্বাসী আমরা। তো এই সেন্সে হচ্ছে কোটা একটা, কিন্তু এই সেন্সে বলতে প্রকৃত সেন্সে কোটা একটা অধিকার, যে ও তুমি তো কোটায় ভর্তি হয়েছো, তুমি তো আদিবাসী কোটায় ভর্তি হয়েছো, তুমি তো প্রতিবন্ধী কোটায়, আর ওর জন্য দিছিল না, কোটা তার অধিকার, এটা কোনো প্রিভিলেজ না। এখন আসেন যখন আমরা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটাটা কি, পোষ্য কোটাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ে যারা জব করে সোজা কথায়, তাদের স্টুডেন্টের জন্য এখানে একটা কোটা। এখন কোটার মধ্যে কিন্তু দেখেন একটা বিশাল সুবিধা কি, যে আপনি যখন কোটায় পরীক্ষা দেবেন, আপনার কম্পিটিশন হবে যারা কোটাতে আছে তাদের সাথে, মানে পোষ্য কোটায় যারা পরীক্ষা দিচ্ছে নিজেদের মধ্যে কম্পিটিশন। এখন ভাবেন যে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সব মিলে, শিক্ষক আছে 1000 খানেকের কাছাকাছি, সব মিলে যে নাম্বারটা হবে, সবার পোলাপানি তো ইন্টারে পড়ে না, মানে ইন্টার পাস করেনি, মানে এটা খুব কম জনের পোলাপান। ধরেন মোটা দাগে ধরলাম যে 100টা স্টুডেন্ট আমি পাবো যারা এখানে পোষ্য কোটায় পরীক্ষার্থী। সো এই 100 জনের মধ্যে এখানে আমি শিক্ষক থেকে একদম চতুর্থ শ্রেণীর কর্মকর্তা সবার কথা বলতেছি, এখানে কিন্তু কেউ সুবিধা বঞ্চিত না, কেউ পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। যদি আমি ওই যে অনেকে বলতেছে তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাহলে দেশের যদি আমি বলি গার্মেন্টসে যারা চাকরি করে, যারা দিন মজুর, ক্ষেত খামারি করে, তাদেরকে আপনি কি বলবেন? এরকম করলে তো 90% কোটা রাখতে হবে। আপনি সরকারি চাকরি করতেছেন, আপনার মানে আপনি সুবিধা বঞ্চিত গোষ্ঠীর মধ্যে পড়েন না। এখন বলতে পারেন যে চতুর্থ শ্রেণীর কর্মচারী, কথার কথা একজন মালির ছেলেকে কি আমি মালি বানাবো, তাকে কি বিশ্ববিদ্যালয়ে পড়তে দিব না? আমি বলি যে এখানে কোটা সিস্টেমটা এইভাবে না রেখে তাকে অন্যভাবে সুবিধাটা দেন। যে কীভাবে? একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী বা চতুর্থ শ্রেণীর কর্মচারী, তার সন্তান যখন স্কুল থেকে, আমি বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, পোষ্য কোটাটা তুলে দিই, তার সন্তান যখন স্কুল থেকে পড়বে তাকে স্টাইপেন্ড দেন, উপবৃত্তি দেন। বিশ্ববিদ্যালয়ের স্কুল আছে, বিশ্ববিদ্যালয়ের কলেজ আছে, সেখানে তাকে ফ্রিতে পড়ার ব্যবস্থা করে দেন। মানে তার যেন এখানে সবার সাথে কম্পিটিশন করতে হয়, তার যেন আলাদা কোটা না লাগে। শিক্ষকের বিষয়টা তো লজ্জাজনক, যে শিক্ষকের তো আরও দরকার নেই যে শিক্ষকের ছেলে মেয়ে কোটায় ভর্তি হবে, পোষ্য কোটায় ভর্তি হবে, এটা তো আরও লজ্জাজনক একটা ব্যাপার। আমি তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কথা বললাম, যে তাদেরকে স্টাইপেন্ড দেন, তারা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, পুরো বিশ্ববিদ্যালয় লাইফে তাদের ফ্রি করে দেন, কোনো আমি টাকাই নিব না, তাদেরকে এই সুযোগ সুবিধা দেন। কিন্তু এখানে এত কম্পিটিশন হচ্ছে, তার মধ্যে আপনি তাকে একটা সিট দিয়ে দিচ্ছেন, নিজেদের মধ্যে কম্পিটিশন, পাস করলেই আপনি টিকে যাবেন। যেখানে ধরেন 3000 সিরিয়ালে 1 থেকে 3000 সিরিয়ালের মধ্যে কোনো একটা ফ্যাকাল্টি সব সিট বুক হয়ে যায়, সেখানে কারো পোষ্য কোটা থাকলে সে 15,000-এর পর সিরিয়াল থেকেও সে টিকে যাচ্ছে। এটা কি কখনো ইনসাফি হয়? এটা তো অবশ্যই বেইনসাফি। আবার প্রশাসন থেকে যে ব্যাখ্যা দিচ্ছে, তারা বলতেছে যে দেখো বাবারা, একটা ডিপার্টমেন্টে যদি 90টা সিট থাকে, তাহলে আমরা এই 90টার বাইরে পোষ্য কোটায় ভর্তি করাচ্ছি, মানে ওই 90টার ভেতর করাচ্ছি না, মানে তোমার সাথে এটা কম্পিটিশন হচ্ছে না। কেন? আপনি কোন ক্ষমতা বলে 90টার বাইরে করতেছেন?
90টা যদি সিট থাকে আপনি 90টারই ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট ঠিকঠাক দিতে পারেন, আপনি আরও এক্সট্রা ভর্তি করাচ্ছেন। এটা বিশেষ আইন বিশেষ ক্ষমতা বলে করতেছেন, কিন্তু এটা কিভাবে আপনার ইনসাফি হচ্ছে, এটা কিভাবে ফেয়ার হচ্ছে? এটাও তো ফেয়ার হচ্ছে না। তো এই পোষ্য কোটার বিষয়টা পুরোপুরি অযৌক্তিক, এটা কোনোভাবে থাকতে পারে না। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যদি কথা বলি, তাদেরকে ওইভাবে সুবিধাগুলো দেন, তাদের বাচ্চারা যেন ছোট থেকে কোনো বৈষম্যর মধ্যে না পড়ে বা তারা যেন যথাযথ শিক্ষাটা পায় সেই ব্যবস্থা করেন। এবং দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এই পরীক্ষার ফি 1000 টাকা। এটা যে টিচারদের সাথে ভিসি প্রো ভিসি বিভিন্ন ডিনদের মানে যারা ডিন ছিল তাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে তারা বলতেছে যে দেখো এখানে 40% এই 1000 টাকার 40% সরকারকে দিতে হয়, অর্থাৎ ইউজিসিকে দিতে হয়, তারপর বাদ বাকি টাকা দিয়ে আমাদেরকে পরীক্ষা অ্যারেঞ্জ করতে হয়। আচ্ছা 40% ইউজিসি, পরে এটা নিউজে ঘেটে দেখলাম যে 40% ইউজিসিকে দিতে হয়। এটা ইউজিসি বলছে যে যারা অযৌক্তিক বেশি টাকা নিচ্ছেন তাদেরকে 40% দিতে হবে, যারা এটা 2022 সালের নিউজ, যারা যৌক্তিকভাবে পরীক্ষার ফি নিচ্ছেন তাদেরকে কোনো এই 40% দিতে হবে না। তাহলে 1000 টাকার 40% যদি আমি 400 টাকা আগে ইউজিসিকে দিয়ে রাখি, তাহলে আচ্ছা আমি এখন যৌক্তিক পর্যায়ে যদি আমি টাকাটা যৌক্তিকই নির্ধারণ করি, তাহলে তো আমার 40% দিতেই হচ্ছে না। মানে আপনি 600 টাকাতে মেইনলি পরীক্ষা অ্যারেঞ্জ করতেছেন, তাহলে যদি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসেন। এর মাঝখানে আরও অনেক ঝামেলা আছে, যেমন প্রভিসি স্যার বললেন যে দেখো আমাদেরকে 10 লাখ টাকা যায় হচ্ছে যে এই যারা মানে ইন্টার পাস করছে তার পয়েন্ট কত, তারপরে এসএসসি পাস করছে পয়েন্ট কত, এই তথ্যগুলো বোর্ডের কাছ থেকে কিন্তু আমার 10 লাখ টাকা খরচ হয়েছে। 2 লাখ যদি স্টুডেন্ট পরীক্ষা দেয়, পার স্টুডেন্টের কাছে আপনার 5 টাকা খরচ হয়েছে। ওই 1000 টাকা নিচ্ছেন, যেখানে তার 5 টাকা খরচ করে আপনি এই তথ্য কিনছেন, দেখাচ্ছেন 10 লাখ, আর এটা তো অনেক বড় টাকা, কিন্তু পার পার্সন আমার কত টাকা পড়ছে? মাত্র 5 টাকা করে। তারপরে এই যখন পরীক্ষার হলে মানে ইয়ার ফাইনাল বা সেমিস্টার ফাইনালে যখন টিচারের ডিউটি করে যে সম্মানীটা পায়, আবার এই ভর্তি পরীক্ষার টাইমে যে ডিউটি করে সম্মানীটা তার থেকে 5-6 গুণ পর্যন্ত হয়ে থাকে। এত টাকা আমি কিসের বেসিসে দিচ্ছি? এটা কি এক টাইপের চাঁদাবাজি না? মানে এত টাকা আমি অসম্মান করতেছি না, আমি জাস্ট বলতেছি যে একটা স্টুডেন্ট এই শুধু চিটাগং ইউনিভার্সিটিতে ফর্ম তুলবে না, সে সারা বাংলাদেশে অনেকগুলো ভার্সিটিতে ফর্ম তুলবে। এটা তো তার জন্য জুলুম। এই জুলুমটা কেন করতেছেন আপনি? এই ইউজিসিকে 400 টাকা দিচ্ছেন, 600 টাকাতে পরীক্ষা অ্যারেঞ্জ করতেছেন, 600 না আরও কমে করতে পারবেন। এটার অ্যাকুরেট হিসাব করতে গেলে 600 থেকে আরও কমে আসবে। তো শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে এটা 200 টাকা করা হোক। যদি আপনার হিসেব দেখাইতে পারেন যে না আমার আরও খরচ আছে, ঠিক আছে 200 না করে আমি 300 করলাম, কিন্তু 1000 টাকা এটা কোনোভাবেই যৌক্তিক হয় না। একটা ইউজিসি 40% চাঁদাবাদি করতেছে, আপনার যৌক্তিক নেন না দেখে। তারপরে আবার এই নিজেরা এক্সট্রা টাকা পয়সা নিচ্ছেন। এর আগে দেখছি আমরা ছাত্রলীগ ভিসি প্রো ভিসি টিচাররাও এই বাণিজ্যের সাথে যুক্ত ছিল, তারাও টাকা এখান থেকে মেরে দিচ্ছে, আমরা আগের এই হাসিনা আমলে দেখছি আর কি। তো বর্তমানে তো এরকম কিছু নাই, তাহলে এই টাকাগুলো গন্তব্য কোথায়? আর টিচার আরেকটা কথা বলছিল যে ওই মিটিংয়ে, যে এক্সট্রা যদি কোনো টাকা থাকে সেটা আমরা তোমাদের পিছিয়ে ব্যয় করবো না, আমাদের পিছিয়ে ব্যয় করার দরকার নেই। ইউজিসি থেকে স্টুডেন্টের জন্য ব্যয় করার জন্য বাজেট আছে, আমার দরকার নেই একজন ভর্তি পরীক্ষার্থীর কাছ থেকে আপনি জুলুম করে টাকা নিয়ে সেটা স্টুডেন্টের পিছিয়ে ব্যয় করবেন, এটার দরকার নাই। এটাও কমাতে হবে, এটাও যৌক্তিক দাবি। আর যেগুলো আর বাকি যে 7টা দাবি আছে এগুলো মোটামুটি প্রশাসন মেনে নিছে, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনার জন্য আজকে যাব না। তো মেইন আলোচনা এটাই যে আপনি আপনার জায়গা থেকে আপনার ভয়েস যে রেজ করার দরকার এটা করবেন। কারণ আজকে যে এই ভর্তি ফি যে টাকাটা কমাচ্ছে না, কালকে যদি আপনার প্রত্যেক ইয়ারে যে আপনার টাকাটা দিতে হয়, আপনার ভর্তির টাকা দিতে হয়, পরীক্ষা ফি দিতে হয়, সেটা যখন বাড়ায় দেবে তখন আপনি কথা বলতে পারবেন না, আওয়াজ তুলতে পারবেন না। আর আওয়াজ তুলতে না পারার পরিণতি একটু একটু করে যে কী হয় সেটা তো গত 15 বছরে আমরা দেখছি। তো কাজেই আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে আন্দোলনের সংহতি জানান, সেটা আপনি আন্দোলনে জয়েন করতে পারে, জয়েনের মাধ্যমে হতে পারে, আপনি সোশ্যাল মিডিয়াতে লেখালেখির মাধ্যমে হতে পারে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে হতে পারে। আশা করব যে উপায় ইউজ করতে পারেন ইউজ করবেন। ধন্যবাদ।